ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমাদের এই ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসটি লাস্ট 10 ইয়ার্সের সমস্ত রকমের চাকরির পরীক্ষাতে যেগুলো জেনারেল ইংলিশ থেকে কোশ্চেন এসেছে সেই প্রশ্নগুলোকে আমরা আলোচনা করছি, যাতে তোমাদের আপকামিং এক্সামের জেনারেল ইংলিশের প্রিপারেশনটা নিতে সুবিধা হয়। এবং এটা কিন্তু প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্যই উপযোগী। তো প্রত্যেকটা প্রশ্নের সাথে তোমরা 4টা করে অপশন পাবে, এবং যেটা তোমাদের সঠিক উত্তর মনে হবে সেটা তোমরা প্রশ্ন পড়ার পাশাপাশি অ্যান্সারটা করার চেষ্টা করো, এবং তারপরে আমরা সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করে নেব। তো সবার প্রথমে দেখে নিই, সবার প্রথমের প্রশ্ন আজকে রয়েছে, একটি সিনোনিম দিয়েছে, দ্য ওয়ার্ড অ্যানালগস। অ্যানালগস কথার অর্থ কী? অ্যানালগসকে যদি আমরা সঠিকভাবে বিস্তারিতভাবে আলোচনা করতে চাই, তাহলে এটা ঠিক এরকম দাঁড়াবে যে কম্পারেবল ইন সার্টেন রেসপেক্ট, টিপিক্যালি ইন আ ওয়ে হুইচ মেক্স ক্লিয়ারার দ্য নেচার অফ থিংস কম্পেয়ার। অর্থাৎ যে সমস্ত বিষয়ের সাথে যে তুলনা করা হচ্ছে, যে সমস্ত বিষয়ের সঙ্গে যে কম্পেয়ার করা হচ্ছে, সেটাকে আরও কী করা, ক্লিয়ার করা। অ্যানালিটিক্যাল, আর্টিফিশিয়াল, কম্পেয়ারেবল নাকি অরাল? তো দেখো, অ্যানালিটিক্যাল কথার অর্থ কী? অ্যানালিটিক্যাল কথার অর্থ হচ্ছে যে কোনো কিছুর অ্যানালিসিস যেটা যদি আমরা করে থাকি, কোনো কিছুর বিশ্লেষণ যদি করে থাকি, সেটাকে আমরা অ্যানালিটিক্যাল বলতে পারি। আর্টিফিশিয়াল মানে যেটা কৃত্রিম। কম্পেয়ারেবল মানে হচ্ছে যেটা তুলনা করা যাবে এরকম, যেটা তুলনাযোগ্য সেটা। আর ওরাল মানে হচ্ছে রিলেটিং টু দ্য ইয়ার, অর্থাৎ যেটা শোনার ব্যাপারে, কানের শোনার ব্যাপারে যেটা বোঝা যায়। তাহলে যেহেতু অ্যানালগ মানে আমরা বললাম যে নেচার অফ থিংস কম্পেয়ার্ড বা ক্লিয়ারার দ্য নেচার অফ থিংস কম্পেয়ার্ড, সো এখানে কম্পেয়ারের একটা কিন্তু বিষয় আসছে। সো অপশন নাম্বার সি আমার এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কম্পেয়ারেবল মানে যেটাকে খুব সহজভাবে তুলনা করা যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন আসবো। নেক্সট কোয়েশ্চেন আরও একটা সিনোনিম দিয়েছে, ক্লাইমেটিক। দেখো, ক্লাইমেটিক শব্দটা ক্লাইমেট থেকে এসছে, এটা আমরা জানি। ক্লাইমেট মানে কি, কোনো কি এক ধরনের আবহাওয়াকে বোঝানো হয়ে থাকে, ঠিক আছে, কোনো একটা এরিয়ার আবহাওয়াকে বোঝানো হয়ে থাকে। তো এবার এখানে বলা হয়েছে যে ক্লাইমেটিক, এটার সিনোনিম কি হবে? কালমিনেটিং, ক্লাইমেট, টেম্পারেট নাকি অ্যাটমসফিয়ারিক? যদি সঠিকভাবে আমরা ক্লাইমেটিককে বিস্তারিতভাবে আলোচনা করতে যাই, তাহলে সেটা ঠিক এরকম দাঁড়াবে, অ্যাক্টিং অ্যাজ আ কালমিনেশন অর রেজলিউশন টু আ সিরিজ অফ ইভেন্টস। অর্থাৎ পরপর যখন ঘটনাগুলো ঘটে বা পরপর যখন আবহাওয়ার যে ছোটো ছোটো পরিবর্তনগুলোকে একসাথে আমরা ক্লাইমেট বলতে পারি, ঠিক আছে, আবহাওয়ার ছোটো ছোটো পরিবর্তনগুলোকে আমরা একসাথে ক্লাইমেট বলতে পারি। তো এখানে বলছে যে 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে। দেখো, কালমিনেটিং, কি বলেছে কালমিনেটিং? কালমিনেটিং কথার অর্থ এবং ক্লাইমেটিক মিনস যেটা রয়েছে সেটা হচ্ছে চরম পরিণতিমূলক রয়েছে। নেক্সট ক্লাইমেট, ক্লাইমেট মানে আমরা জানি, ক্লাইমেট মানে আমরা আলোচনা করলাম। তারপরে কি হচ্ছে টেম্পারেট। টেম্পারেট মানে কি, যেটা আমাদের ভারতবর্ষের যে আবহাওয়াটা রয়েছে সেটা হচ্ছে টেম্পারেট, অর্থাৎ নাতিশীতোষ্ণ, মানে নয় অতি শীত নয় অতি উষ্ণ। আর অ্যাটমসফিয়ারিক হচ্ছে, কি বলছে, অ্যাটমসফিয়ারিক মানে হচ্ছে রিলেটিং টু দ্য অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের কোনো একটা বিষয়কে বোঝায়। এবার ক্লাইমেটিক যেহেতু একটা চরম পরিণতিমূলক ব্যাপারকে বোঝায়, বা একটা সিরিজ অফ ইভেন্টস বা সিরিজ অফ ছোটো ছোটো যে পরিবেশের পরিবর্তনগুলোকে একসাথে মিলে বোঝাচ্ছে, তো সেই কারণে অপশন নাম্বার এ এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কালমিনেটিং। ঠিক আছে, কালমিনেটিং। নেক্সট চলে আসবে নাম্বার 3। নাম্বার 3তে রয়েছে ইমপ্যাশেন্ট। ইমপ্যাশেন্ট কথার অর্থ কী? এই প্রশ্নটা এসেছিল WBCS প্রিলিমস 2020। WBCS প্রিলিমস 2020-তে প্রশ্নটা এসেছিল, ইমপ্যাশেন্ট কথার অর্থ কী? আর্ডেন্ট, ডিসপ্যাশনেট, প্যাশনেট, আনইমোশনাল। আর্ডেন্ট, ডিসপ্যাশনেট, প্যাশনেট নাকি আনইমোশনাল, কী হবে সঠিক উত্তর? দেখো, এখানে যেটা বলছে ইমপ্যাশেন্ট, ইমপ্যাশেন্টের যদি আমরা অর্থ নিতে চাই, তাহলে সেটাকে আমরা নিতে হবে হচ্ছে আবেগপূর্ণ, চরম আবেগপূর্ণ, ফিল্ড উইথ বা শোয়িং গ্রেট ইমোশন। ওকে, আর্ডেন্ট রয়েছে। আর্ডেন্ট কথার অর্থ হচ্ছে আকুল বা কোনো কিছু ইগারলি কোনো কিছু করার চেষ্টা। ইগার আমরা বলি না, ইগার, ইগার টু নো, অর্থাৎ আমরা কোনো কিছু জানার যে প্রবল বাসনা। ডিসপ্যাশনেট, ডিসপ্যাশনেট কথার অর্থ হচ্ছে আবেগহীন, যেখানে কোনো প্যাশন নেই, যেখানে কোনো রকম কোনো ইচ্ছা বাসনা কিছু থাকে না। প্যাশনেট, প্যাশনেট কথার অর্থ হচ্ছে, প্যাশনেট কথার অর্থ হচ্ছে কোনো কিছু করার যে প্রবল বাসনা, সেটাকেও বোঝানো হয়। আর নেক্সট বলেছে আনইমোশনাল। আনইমোশনাল কথার অর্থ হচ্ছে কোনো রকম ইমোশন নেই। এবার এখানে দেখো, এখানে যেহেতু বলছে ইমপ্যাশেন্ট, অর্থাৎ ইমপ্যাশেন্ট কথার অর্থই হচ্ছে যেহেতু আবেগপ্রবণ, তাহলে এক্ষেত্রে কিন্তু অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার এ দুটোই সঠিক উত্তর আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার এ দুটো নিতে হবে, প্যাশনেট এবং আর্ডেন্ট। আর্ডেন্ট মানে আকুল, প্রবলভাবে ইগার, আর প্যাশনেট মানে তো কোনো কিছু করার যে প্রবল বাসনা। সো এখানে তোমরা অপশন নাম্বার এ বা অপশন নাম্বার সি যেটাই করবে সেটাই সঠিক।
নাম্বার 4-এ আসবো। নাম্বার 4-এ দিয়েছে অপোজিট করতে হবে, একটা সেন্টেন্স এখানে দিয়েছে, দ্য ডার্কনেস কভার্ড দ্য হোল কান্ট্রি সাইড। ডার্কনেসটার এখানে কি আছে, ইনভার্টেডের মধ্যে বলতে হবে এই ওয়ার্ডটার অপোজিট কি হবে, সাইলেন্স, স্টিলনেস, লাইট নাকি নয়েজ। ডার্কনেস মানে কি আমরা জানি, ডার্কনেস মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, তাই তো। সাইলেন্স মানে কি নিঃশব্দ, যেখানে কোনো শব্দ নেই। স্টিলনেস মানে কি যেখানে কোনো রকমের কোনো মোশন নেই, যেখানে একদম স্থির কোনো কিছু। লাইট মানে কি, লাইট মানে আলো। এবং নয়েজ মানে কি, নয়েজ মানে হচ্ছে শব্দ, তাই তো। তাহলে এটা আশা করি খুব সহজে এটা বোঝাই যাচ্ছে যে সঠিক উত্তর হবে লাইট। যেহেতু এখানে ডার্কনেস বলেছে অন্ধকার, তাহলে এটার বিপরীত হবে লাইট। অপশন নাম্বার সি এখানে হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন চলে আসবো। নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে অ্যাড আ সুইটেবল প্রেফিক্স, প্রেফিক্স বসাতে হবে। দেখো আমরা বাংলাতে করেছি যে প্রেফিক্স সাফিক্সের যে অর্থ রয়েছে, অর্থাৎ অনুসর্গ উপসর্গ, অর্থাৎ প্রেফিক্স মানে যেটা রুট ওয়ার্ড থাকে, রুট ওয়ার্ড আর ডাব্লিউ লিখলাম, তার আগে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেফিক্স, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সাফিক্স। ঠিক আছে, আগে থাকবে সেটা হচ্ছে প্রেফিক্স, আর পরে থাকবে সেটা হচ্ছে সাফিক্স। তো এখানে আগে বসাতে হবে এমবার্ক, এই যে শব্দটা রয়েছে, এই এমবার্ক শব্দের আগে কিছু একটা বসাতে হবে। তার আগে জানতে হবে এমবার্ক কথার অর্থ কী। এমবার্ক কথার অর্থ যখনই আমরা বা কেউ কোনো রকম কোনো জাহাজে বা কোনো এরোপ্লেনে চড়বে, যে চড়ার ব্যাপারটা সেটাকে বলা হয়, অর্থাৎ টু গো অন টু আ শিপ অর এয়ারক্রাফট, সেটা হচ্ছে এমবার্ক। তো এবার এটার প্রেফিক্স আমাকে কী লাগাতে হবে, যেটা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। ডিসএমবার্ক, আনএমবার্ক, এমবার্ক নাকি ইন এমবার্ক। তো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে ডিস, ডিআইএস, এটা হচ্ছে প্রেফিক্স, ডিআইএস ডিস, তার সাথে এমবার্ক, অর্থাৎ অপশন নাম্বার এ ডিসএমবার্ক, যার অর্থ হচ্ছে ঠিক উল্টোটা, অর্থাৎ জাহাজ থেকে নামা বা এয়ারক্রাফট থেকে নামা, ত্যাগ করা। ঠিক আছে, নেক্সট চলে আসবো পরের নাম্বার। এখানে একটা বাক্য দিয়েছে, উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট, উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট। এই যে সেন্টেন্সটা এখানে দেখতে পাচ্ছ, বলতে হবে সেন্টেন্সটা কোথায় ভুল আছে এবং সেই ভুলটাকে সংশোধন করতে হবে, অর্থাৎ গ্রামাটিক্যাল যে মিস্টেকটা আছে এখানে সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। উই হ্যাড গান টু দ্য মুভিজ, দেখো যদি আমি এই বাক্যটাকে নিই, এখানে হ্যাড হচ্ছে পারফেক্টের, পাস্ট পারফেক্টের একটা অক্সিলারি, তারপরে আবার একটা ভার্বের থার্ড ফর্ম, তারপর আবার ভার্বের থার্ড ফর্ম, তাই না। তাহলে এই বাক্যটা আমার ভুল আছে, এটা বাদ। সেকেন্ড অংশটা রয়েছে উই সাবজেক্ট, ওয়েন্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর টু দ্য মুভিজ লাস্ট নাইট, বাকি অ্যাডজাসেন্ট রয়েছে বাকি পার্ট। তাহলে এটা গ্রামাটিক্যালি কিন্তু ঠিক আছে, এটা আমরা রাখছি। পরের পার্টটা হচ্ছে উই শুড হ্যাভ গান, আমাদের যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা তো বলছি এখানে গিয়েছিলাম, তাহলে শুড হ্যাভ গান যাওয়া উচিত ছিল, তাহলে এটা বাদ চলে যাচ্ছে, এটা ভুল আছে। উই হ্যাভ গান টু দ্য মুভিজ লাস্ট নাইট, লাস্ট নাইট যেহেতু বলেছে তাহলে পাস্ট ফর্ম আসবে একটা, হ্যাভ মানে তো প্রেজেন্ট, তাই তো, তাহলে এটাও কিন্তু বাদ। তাহলে আমার সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশন নাম্বার বি, উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট। তাহলে তোমরা একটা কথা বলবে যে উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট হলো, উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট হলো না কেন। ঠিক আছে, এটাও তো অতীতকাল, ওটাও তো অতীতকাল, এটা পাস্ট ইনডিফিনিট আছে, এটা পাস্ট পারফেক্ট আছে, তাহলে ওটা হলো না কেন। এই বিষয়টা খুব সূক্ষ্মভাবে একটা বলে দিই, অতীতকালে যখন দুটো ঘটনা ঘটবে, দুটো ঘটনা যখন পরপর ঘটবে, তখন আমরা বেসিক্যালি হ্যাড প্লাস ভি3টা ইউজ করে থাকি। যেমন আমরা খুব প্রচলিত একটা বাক্য ব্যবহার করি, ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল, অর্থাৎ অতীতকালে দুটো ঘটনা ঘটেছিল, আগে ডাক্তার এসেছিল নাকি আগে রুগী মারা গেছিলো, আগে রুগী মারা গিয়েছিল, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ হ্যাড প্লাস ভি3 আমরা এটা বেসিক্যালি ইউজ করে থাকি যখন অতীতকালে পরপর দুটো ঘটনা ঘটে, যেটা একটু বেশি আগে ঘটেছে সেটা আমরা হ্যাড দিয়ে করব, যেটা একটু পরে ঘটেছে সেটা আমরা ভি2। কিন্তু যদি একটাই মাত্র ঘটনা থাকে গতকাল গিয়েছিলাম, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটেই করবো। সো অপশন নাম্বার বি আমার এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে ইন্টারোগেটিভ বানাতে, অর্থাৎ প্রশ্ন বানাতে হবে। বাক্যটা দিয়েছে আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, আমি তোমার সঙ্গে রেলওয়ে স্টেশনে দেখা করব। তাহলে এখানে আমার টেন্সটা আছে উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ সিম্পল ফিউচার, তাই তো, এটা চিন্তাতে আমাদের কোনো অসুবিধা নেই, সিম্পল ফিউচার টেন্স এটা রয়েছে। আচ্ছা, এবার এখানে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তিনটা কোশ্চেন দিয়েছে, একটা কান্ট দিয়েছে, অর্থাৎ ক্যান অক্সিলারি তো এখানে নেই, তাহলে কান্ট দিয়ে হবে না, সবার প্রথমে এটা বাদ চলে গেল। আচ্ছা, কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা যখন ইন্টারোগেটিভ ফর্ম করব, দুটো কথা আমাদের মাথায় রাখতে হবে। কোয়েশ্চেন দু রকমের হয়, একটা ইয়েস নো কোয়েশ্চেন, আরেকটা হয় ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ঠিক আছে, এবার ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে কী হবে, যে আমাকে কোনো একটা ইনফরমেশন হ্যাঁ বা না উত্তর দেবে, ডাব্লিউএইচ কোয়েশ্চেনে কোনো একটা বিস্তারিত আমাকে তথ্য দেবে। তাহলে এখানে যেহেতু তিনটা ডাব্লিউএইচ আছে, তাহলে আমাকে ডাব্লিউএইচ দিয়ে বানানোর কথা ভাবতে হবে। এবার আমরা দেখব কি রয়েছে, অর্থাৎ আই উইল মিট ইউ অ্যাট দ্য স্টেশন, অর্থাৎ আমি তোমার সঙ্গে স্টেশনে দেখা করব। কোথায় দেখা করব,
কোথায়? স্টেশন। তাহলে জায়গা বোঝাতে কি ব্যবহৃত হবে? হোয়ার। তাহলে হোয়ার উইল ইউ মিট মি, হোয়ার উইল ইউ মিট মি, ঠিক আছে? আইটা এখানে ইউ হয়ে গেল, ঠিক আছে, আর ইউটা মি হয়ে গেল। তো বলছে হোয়ার উইল ইউ মিট মি, তুমি আমার সাথে কোথায় দেখা করবে? আমি বলবো যে আমি তোমার সঙ্গে স্টেশনে দেখা করবো। সো অপশন নাম্বার সি এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসবে নাম্বার 8। নাম্বার 8-এ কী বলা হয়েছে? সিম্পল বানাতে বলেছে। সিম্পল সেন্টেন্স বানানোর আমাদের প্রধান যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই তো? সেটা হচ্ছে ফাইনাইট কটা থাকবে? ফাইনাইট মাত্র একটাই থাকবে, একের বেশি হয়ে গেলে সেটার সিম্পল কিন্তু থাকবে না, ঠিক আছে? কিন্তু এই বাক্যটা দেখো, শি ওয়ান্টেড একটা ফাইনাইট ভার্ব, শি সেভড এটা আরেকটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে ওয়ান্টেড একটা ফাইনাইট ভার্ব, সেভড একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা সিম্পল নেই। কিন্তু এটাকে সিম্পল করতে হবে, অর্থাৎ একটা ফাইনাইট ভার্বকে এখান থেকে তুলে দিতে হবে, একটা ফাইনাইট ভার্বকে আমাকে এখানে ব্যবহার করতে হবে। দেখো প্রথম বাক্যে দেখি, বলছে অ্যাজ শি ওয়ান্টেড, ফাইনাইট ভার্ব পেলাম। টু গো অন ভেকেশন শি সেভড, আরেকটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা কাটা। দেখো যারা ফাইনাইট নন ফাইনাইট ভার্ব সম্পর্কে তথ্য ক্লিয়ার নেই তারা অবশ্যই ইউটিউবে সার্চ করবে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব RGM এডুকেশন, আমাদের চ্যানেলের নামটাতে সার্চ করবে, প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য কিন্তু রেডি রয়েছে অলরেডি। তারপরে কি রয়েছে? বলছে সি সেভড মানি ফর ভেকেশন, তাহলে এখানে সেভড একটা ফাইনাইট ভার্ব, এখানে থাকতে পারে, এটা এটা অ্যান্সার হতে পারে। নাম্বার সি বলছে শি ওয়ান্টেড, ফাইনাইট ভার্ব। টু গো অন ভ্যাকেশন আর সেভড, ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব হয়ে গেল, কেটে দিলাম। তারপরে বলেছে অলদো শি সেভড হার, সেভড ফাইনাইট ভার্ব, শি ওয়ান্টেড টু এটা ফাইনাইট ভার্ব। সো আমার অপশন নাম্বার বিটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর, শি সেভড মানি ফর ভেকেশন। এবার আমাদের একটা জিনিস দেখতে হবে, অ্যান্সার তো আমরা পেয়ে গেলাম, আমাদের বাক্যের সাথে এই অ্যান্সারের কি অর্থের কোনো পরিবর্তন ঘটছে সেটাকে দেখে নাও। অর্থের পরিবর্তন ঘটলে সেটা কিন্তু ভুল। এখানে বলেছে শি ওয়ান্টেড টু গো অন ভেকেশন সো শি সেভড মানি, অর্থাৎ সে ঘুরতে যেতে চায়, সে ছুটি কাটাতে যেতে চায়, তাই সে পয়সা জমাচ্ছিল। এখানে আমরা লিখলাম বির অপশনে শি সেভড মানি ফর ভেকেশন, সে ভেকেশনে যাওয়ার জন্য পয়সা জমাচ্ছিল। সো সেম থিং, কোনো অর্থের পরিবর্তন নেই। তো এটা আমাদের একেবারেই সঠিক উত্তর, অপশন নাম্বার বি। নাম্বার 9 বলা হয়েছে প্যানকেকস আর ডেলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ। প্যানকেকস আর ডেলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ, অর্থাৎ প্যানকেকস খুব সুস্বাদু হয় কিন্তু সেটা সিরাপ ছাড়া নয়, অর্থাৎ সিরাপ দিয়ে প্যানকেক খুব সুস্বাদু হয়। একদম আগের মতনই ভাবতে হবে। এখানেও কি আছে দেখো, এই যে পার্টটা রয়েছে এটাকে আমাকে সিম্পল করতে হবে, যে বাট দিয়ে যুক্ত করে দিয়েছে। বাট কিসে হয়? কম্পাউন্ড, তাই তো? কম্পাউন্ডে হয়। এবার এটাকে আমাকে সিম্পল করতে হবে। দেখো বলছে প্যানকেকস আর ডেলিশিয়াস হোয়েন সার্ভড উইথ সিরাপ, যে হোয়েন দিয়েছে এটা কমপ্লেক্স হয়ে গেল। প্যানকেকস আর ডেলিশিয়াস অনলি উইথ সিরাপ, এখানে কিন্তু অন্য কোনো কিছু নেই, শুধু একটা আর রয়েছে। ইফ সার্ভড উইথ সিরাপ প্যানকেকস আর ডেলিশিয়াস, যে সার্ভড আর, তাহলে এটা হবে না, নান অফ দি অ্যাবাভ। তাহলে এখান থেকে অপশন নাম্বার যে বিটা রয়েছে, অপশন নাম্বার বিটা কিন্তু একদম সঠিকভাবে ফরমেশনটা রেডি আছে, অর্থ পরিবর্তন হয়নি, অর্থাৎ প্যানকেকস খুব সুস্বাদু হয় যখন সিরাপের সাথে দেওয়া হয়। সো প্যানকেকস আর ডেলিশিয়াস অনলি উইথ সিরাপ, অপশন নাম্বার বি তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা লাস্ট ক্লাসের হোমওয়ার্কটা একটু নিয়ে নেব। লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দেওয়া ছিল যে স্টোন ফিলস হার্ট, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছিল, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছিল। তো এই ধরনের যে বাক্যগুলো থাকে, যেটা আমি বলেছিলাম যে যেখানে অবজেক্ট থাকবে না, কমপ্লিমেন্ট থাকবে, অর্থাৎ এখানে হার্ট মানে স্টোন, স্টোন মানে এখানে হার্ট, তাই তো? আমি যদি এখানে ইজ ইউজ করি যে স্টোন ইজ হার্ট, তাহলে কিন্তু অর্থটার পরিবর্তন হচ্ছে না। তোমরা যারা যারা ওই অবজেক্ট আর কমপ্লিমেন্টের ভিডিওটা অলরেডি দেখেছো আমাদের চ্যানেলের, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট RGM এডুকেশন সার্চ করলে পেয়ে যাবে, তারা কিন্তু এই বিষয়টা জানো, তাই তো? তো এবার এখানে কি রয়েছে, যে যেহেতু এখানে বলে দিয়েছে যে স্টোন ফিলস হার্ড, অর্থাৎ স্টোন মানে হার্ড, হার্ড মানে স্টোন, তাহলে এখানে একটা অবজেক্ট নয়, তাহলে হার্ড ইজ ফেল্ট বাই স্টোন, এটা তো আমরা বলতে পারি না, তাই তো? তার মানে কি পাথরটা তখনই হার্ড হবে যখন তুমি সেটাকে স্পর্শ করবে। তার মানে স্টোন ইজ হার্ড হোয়েন ইট ইজ, সরি, স্টোন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট হবে এটা, ঠিক আছে? FELT, স্টোন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট, এখানে ফেল্ট করবে, এটা টাইপিংয়ে একটা মিস্টেক হয়েছে। তাহলে আমার এখানে ফিলের থার্ড ফর্মটা ফেল্ট আমি করে দিচ্ছি, এবং পাথরটা হয় হার্ড যখন এটাকে আমি টাচ করছি বা যখন এটাকে ফিল করছি। তো এবার আজকের হোমওয়ার্কটা একটু তোমরা দেখে নাও, এবং এটার অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্টে করবে, আমি প্রত্যেককে রিপ্লাই করে দেবো, এবং তারপর নেক্সট ক্লাসে এটাও আলোচনা করে নেব। দ্য ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ, অর্থাৎ মানুষটার ব্রিফকেসটা হারিয়ে গেছে, সে পুলিশকে রিপোর্ট করেছে। দ্যাট ব্রিফকেস, হুজ ব্রিফকেস, হুইচ ব্রিফকেস, নাকি হোম ব্রিফকেস? তো সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, লাইভ চ্যাটে নয়, কমেন্টে জানিও, এবং তোমরা এটাও জানাতে পারো যে তোমাদের 10-এ আজকে স্কোর তোমরা কত করতে পারলে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।